সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে। আমি নুজহাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। আর আজ আমরা আলোচনা করব মাদকাসক্তির চিকিৎসায় লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এই বিষয়টির ওপর। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রমিসেস মেডিকেল লিমিটেডের প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং অ্যাডিকশন কাউন্সিলর মোহাম্মদ রেজাউল করিম। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ম্যাডাম। কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাকে আগেও অনেকবার পেয়েছি আমাদের এই প্ল্যাটফর্মে, এবং প্রমিসেসের অভিজ্ঞতা আপনি যেভাবে এখানে আসলে শেয়ার করেছেন, আমরা তারই একটা অংশের উপরে আজকে ফোকাস করতে চাই, এই যে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। আপনার সাথে প্রোগ্রামের আগে যখন আলাপ করছিলাম তখন আপনি বলছিলেন যে এটা একটা স্পেশালিটি প্রমিসেস মেডিকেলের, যে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা এখানে খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়। আমি প্রথমে একটু ফোকাসড হয়ে এটা সম্পর্কে কথা বলতে চাই এবং একটু বিস্তারিতই জানতে চাইবো যে এই লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা কি, কেন প্রমিসেসেই শুধু এটা স্পেশাল, এই সব কিছুর বিস্তারিত। ধন্যবাদ ম্যাডাম। আসলে লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা এটা এমন একটা প্রোগ্রাম যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটার পরিচিতি আছে। আচ্ছা। আর আমি মনে করি বাংলাদেশে একমাত্র প্রমিসেস মেডিকেল লিমিটেডই এই কোর্সটা পরিচালনা করতেছেন দিন যাবত। আচ্ছা। এই ক্ষেত্রে লাইফ ম্যানেজমেন্ট কোর্সটাও একটা রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে পরিচালনা হয়। তো শুরুতেই আমি বলি যে যেহেতু রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা করানো হইতেছে, এই কোর্সের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। তার আগে একটু ছোট্ট প্রশ্ন করে নিতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন শুধু প্রমিসেস মেডিকেলে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা প্রপারলি করা হচ্ছে, জি, তাহলে অন্য জায়গাগুলোতে কি করা হয়? আসলে বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন, একটা অভিজ্ঞ টিমের প্রয়োজন, যে অভিজ্ঞ টিমটা হয়তো অনেক জায়গায় নেই, কিন্তু প্রমিসেসে এটা স্বয়ংসম্পূর্ণভাবে এই টিমটা মেনটেন করে। যাবতীয় মানুষ যারা আছে তারা এটা মেনটেন করে এবং অনেকে এটার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত আছেন এবং তাদের নিজের লাইফ থেকে এরা এই প্রোগ্রামটা পরিচালনা করতেছেন। সেই ক্ষেত্রে রিকভারিং অ্যাডিক্ট যারা আছেন, কারো সুস্থ বয়স হয়তো 20, 21, 22 বছরও আছেন, আমি নিজেও একজন অভিজ্ঞ হিসেবে আমি মনে করি। সেই হিসেবে লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা প্রমিসেসে খুব সুন্দরভাবে বা সুচারুরূপে বা পরিকল্পনা মাফিক প্রণয়ন করা হয়। আপনি বলছেন যে একটা অভিজ্ঞ টিমের দরকার আছে এবং সেই টিমের প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি প্রমিসেস মেডিকেলে আছে, সেই কারণেই সুন্দরভাবে এই প্রোগ্রামটা এখানে করা সম্ভব হয়। জি, আচ্ছা, আসলে এই প্রোগ্রামটা কি সেটা যদি একটু বলেন। বলেছেন যে লাইফ ম্যানেজমেন্ট করা হয়, জীবন ব্যবস্থাপনা আমরা বাংলাটা যদি দেখতে চাই, কিভাবে করা হয় আসলে লাইফ ম্যানেজমেন্ট? আসলে শুরুতে একটা কথা বলে নেওয়া উচিত, যারা লাইফ ম্যানেজমেন্ট কোর্স আসলে মাদকাসক্তি অথবা ডিপ্রেশন যেটাই হোক না কেন, যদি লাইফ ম্যানেজমেন্ট কোর্সে সে আসতে চায়, প্রথমে তাদের পরিবার পরিজন এবং ব্যক্তি তাকে চিন্তা ভাবনা করেই আসা উচিত যে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। আর অনেকে আছে যে এই চিকিৎসায় আসার কারণে হয়তোবা দীর্ঘ একটা মেয়াদির কথা চিন্তা না করে হুট করে চলে আসতে চায়, যার ফলে হয়তো পরিকল্পনা মাফিক সে ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারে না। কিন্তু যেহেতু একটা সুন্দর জীবনযাপনের প্রণালী তাকে অভ্যস্ত করতে হয়, সেই ক্ষেত্রে তাকে একটা দীর্ঘমেয়াদী সময় নেওয়ার প্রয়োজন হয়। ব্যক্তি বিশেষে যারা অ্যাডিক্টেড বা তাদের দেখা যায় তাদের আচরণ, চিন্তা চেতনা, মনোভাব বা দৃষ্টিভঙ্গিগুলি অনেক কিছুতে নেগেটিভ হয়ে যায়। তো সেই জায়গার থেকে ফিউচার প্ল্যানিং হিসাবে তাকে যে জিনিসগুলি সংশোধন করা প্রয়োজন, সেই সংশোধনগুলি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে একটা সময় পর্যন্ত তাকে সেই কোর্সটা কমপ্লিট করার জন্য আমরা তাকে উৎসাহিত করি এবং যারা অভিভাবক আছে তাদেরকেও বলি আমরা যে এটা একটা স্বল্পমেয়াদী প্রোগ্রাম নয়, যেহেতু এটা লাইফ ম্যানেজমেন্ট, সারা জীবনটা তার উপরে এটার উপরে ডিপেন্ড করতেছে। সেই অনুসারে তাদেরকে সবাইকে চিকিৎসার পূর্বেই পরিকল্পনা নিয়ে আসতে হবে যে আমি লাইফ ম্যানেজমেন্ট কোর্সের জন্য যাচ্ছি এবং সারা জীবনের জন্য সুস্থ জীবনযাপন জানি করতে পারি এবং কোর্সটা জানি আমি কমপ্লিট করতে পারি। এখানে আধা ভাঙ্গা বা অর্ধেক করলো যে সময়টা, যে মেয়াদকালটা থাকে, তারা যদি কমপ্লিট না করে এতে এক্ষেত্রে হয়তো সুস্থ হারটা কমে যায়। কিন্তু আমরা এটা এমন সুচারুভাবে পরিচালনা করি, আমাদের প্রোগ্রামের মেয়াদেই থাকে নিম্নে 4 থেকে 6 মাস। তো 4 থেকে 6 মাসের আমাদের এইখানে যে প্রোগ্রামটা সুচারুভাবে পরিচালনা করি, সেক্ষেত্রে 80% উপরে রিকভারি হারটা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা প্রণয়ন করতে হলে একটা নির্দিষ্ট রুটিন মাফিক কাজটা করতে হয়, কারণ একই দিনে একই রকম ক্লাস সেশন বা মেন্টাস থেরাপিগুলি হয় না। এটা পর্যায়ক্রমে রুটিন মাফিক আমাদের পরিচালনা করতে হয়। এক এক দিন এক একটা টেকনিক বা একটা টুলস তাদের শেখানো হয়, যেটা হয়তো 1 মাস, 1.5 মাস বা 2 মাসের মধ্যে সম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই তাকে সেই অবস্থানে ফিরে আনার জন্য তাকে সেই প্র্যাকটিসগুলি, সেই মেন্টাসগুলি এমনভাবে করানো হয় যেন লাইফ পরিচালনার ক্ষেত্রে ইন ফিউচারে তার এই সমস্যাগুলি সে বাধাগ্রস্ত না হয়।
এবং পরিপূর্ণভাবে সে যেন এই টুলসগুলি অ্যাপ্লাই করতে পারে তার যথার্থ একটা প্র্যাকটিস তাকে শেখানো হয় এবং সঠিক জায়গায় সঠিকভাবে সে এই পরিবেশনার মাধ্যমে এই টুলসের মাধ্যমে এবং তার শিক্ষার মাধ্যমে সেই জিনিসগুলি খুব সুন্দরভাবে সে অ্যাপ্লাই করতে পারে। তো অ্যাপ্লাই করতে হলে তাকে আগে অনেক প্র্যাকটিস করতে হয়। আমি মিথ্যাবাদী, আমি সত্য কথা বলতে চাই, তাহলে সত্য কথা বলার জন্য তাকে অনেক প্র্যাকটিস করতে হয় এবং দীর্ঘমেয়াদী প্র্যাকটিসটা করতে হয়। আশা করা যায় একটা পর্যায়ে সেই প্র্যাকটিসের মাধ্যমেই হয়তো অনেক শত বাধা থাকে, তারপরেও সে একটা ভালো এনভায়রনমেন্টে যদি থাকে এমন প্র্যাকটিসটা যদি সে কন্টিনিউ করতে পারে, ঠিক সেম অ্যাপ্লাইটা সে বাসায় বা তার পরিবার পরিজন বা সমাজে অ্যাপ্লাই করাটা খুব সহজ হয় তার জন্য। লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা খুব ছোট একটা ব্যাপার নয় আসলে, একটা মানুষের জীবনটাই তো আসলে একটা জীবন ব্যবস্থাপনা। কারণ তার জীবন ব্যবস্থাপনায় দেখা গেছে যে ব্যক্তি এখানে ট্রিটমেন্টে আসতেছে তার বয়স যদি 20 হয়, তাহলে এই 20 বছরে তার অনেক অবক্ষয় ঘটে যায়, তার পরিবারে তার সমাজে অনেক প্রকারের মানে প্রবলেমগুলি সে ফেস করে আসে। যেই জিনিসগুলিকে রিকভার করার জন্য দীর্ঘ একটা মেয়াদি তাকে পরিকল্পনার মাধ্যমে আসতে হয়। তবে ভয়ের কিছু নেই বা চিন্তারও কিছু নেই এরকম না যে অনেকে বাংলাদেশে গতানুগতিক যে জিনিসগুলি ট্রিটমেন্টগুলি প্রসেসগুলি যায় বা রিহ্যাব সেন্টারে যায়, তারা একটা রিহ্যাব সেন্টার সম্পর্কে অনেকের অনেক অজ্ঞতা থাকে, একটা ভুল ধারণা থাকে, একটা ভয় ভীতি কাজ করে, না জানি কি হয়। আসলে ভয় ভীতির এখানে কিছুই নেই। প্রমিসেস মেডিকেল লিমিটেড একমাত্র এমন একটা প্রতিষ্ঠান, এত সুন্দর পরিবেশ এনভায়রনমেন্ট তাকে দেওয়া হয় এবং পারিবারিক সহাবস্থানে তৈরি করার মাধ্যমে তাকে ওই হীনমন্যতা থেকে তার ওই ভয় ভীতি থেকে তাকে কীভাবে ওখান থেকে পুল আপ করা যায় তার জন্য কাজ করা হয়। একটা অ্যাডিক্ট পারসন খেয়াল রাখতে হবে বা একটা ডিপ্রেশনের পেশেন্ট, তার প্রথম লক্ষণই থাকে একটা অ্যাডিক্ট কখনো স্বীকার করতে চাবে না আমি একজন মাদকাসক্ত। এটা তার ভিতরে একদম হার্ডলি মানে খুবই স্ট্রংলি তার ভিতরে একদম মানসিকতায় বেঁধে যায় এবং যখন সে চিন্তা করতে পারে না বা চিন্তাধারায় আসতে পারে না, সেই মুমেন্টে যদি আমরা তাকে এই কাউন্সিলিংগুলি আমরা তাকে প্রথম স্টার্টিংয়ে দিতে পারি, সে কমপক্ষে চিন্তাধারায় আসতে পারে যে এই আমি যে সমস্যাগ্রস্ত আমার এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন এবং যার জন্য আমার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসা বা এই রুটিন লাইফে ফিরে আসার জন্য আমাকে দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে যদি সে ওই মেন্টালি নিয়ে আসে, অন্যরকম নেগেটিভ চিন্তাভাবনা তার ভিতরে না থাকে, তার ভিতরে যদি সারেন্ডার থাকে বা আমরা যেটা বলি ওয়াকিং পেশেন্ট, একটা নর্মালি একটা পেশেন্ট যদি পিতামাতা জোর করে আনে ভর্তি করে দিয়ে যায়, আর একটা পেশেন্ট যদি সে নিজের স্বেচ্ছায় সে রিয়েলাইজ করে যদি আসে যে আমার ভালো হতে হবে, সুস্থ হতে হবে, আমার পরিবারে ফিরে যেতে হবে, আমার সমাজে ফিরে যেতে হবে, আমাকে প্রতিষ্ঠা লাভ করতে হবে, তার ক্ষেত্রে রিকভার করাটা লাইফ ম্যানেজমেন্টে খুব ইজি। আর যারা একটু ক্রিটিক্যালভাবে ঘুরে আসে তারাও চ্যালেঞ্জিং মনোভাবটা থাকে, বাট তারাও যে সাকসেস হয় না এমন কোনো রেট না। আমি মনে করি গড় এভারেজ যে তাদের যে লাইফ ম্যানেজমেন্ট কোর্সটা যে প্রশিক্ষণটা তারা এখানে পায়, এখানে সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে বিভিন্ন মেন্টাস এক্সারসাইজ শেয়ারিং কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং এখানে এক্সারসাইজ থেকে শুরু করে একদম রাত্রেবেলা সাব গ্রুপ পর্যন্ত তাকে এটা প্র্যাকটিস করতে হয়। এখানে সারাদিন বসে থেকে শুয়ে ঘুমানোর কোনো মানে অপশন নাই। কন্টিনিউ তাকে বিভিন্ন ক্লাস সেশনের মাধ্যমে তার মেন্টালি আপডেট করতে হয়, মেন্টালি গ্রোথ বৃদ্ধি করতে হয়, মানসিকভাবে এবং শারীরিকভাবে তাকে তার ডেভেলপ করানোর জন্য অবশ্যই আমাদের টিম প্রমিসেস মেডিকেল সেই টিম একত্রভাবে এই কাজগুলি করে থাকে। দারুণ বলেছেন। আমি একটু আগ্রহী এটা জানবার জন্য যে আপনি বলেছেন যে একটা কমপ্লিট টিম লাগে এই লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য, এই টিমের সদস্য কারা কারা? প্রথমে বলতে হয় যে আমাদের প্রমিসেস টিমে একটা টিম ওয়ার্ক, এখানে এককভাবে কেউ এই জিনিসগুলি মানে করতে হয় না, আমরা সবাই একটা প্ল্যাটফর্মের মধ্যে কাজ করি। এখানে ডক্টর থাকে, কনসালটেন্ট থাকে, অ্যাডিকশন কাউন্সিলর থাকে, সাইকোলজিস্ট থাকে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকে, বিভিন্ন থেরাপিস্ট থাকে, লাইফ ম্যানেজমেন্ট কোর্স যারা করে বা লাইফ ম্যানেজমেন্ট যারা কোচার বা যারা অ্যাডিকশন কাউন্সিলর বা অ্যাডিকশন প্রফেশনের দীর্ঘ অভিজ্ঞ যারা, তারাই এই প্রফেশনটা এইভাবে মেনটেন করা তাদের পক্ষেই সম্ভব হয়। অন্যথায় এই টিমগুলি গঠন করে তাদেরকে সেই জিনিসগুলি একদম সঠিক বা সুচারুরূপে তার সাইকোলজি মেন্টালিটি অবস্থানগুলি নিরূপণ করে তাকে কোন সময় কোন কাউন্সিলিং দরকার, এই ক্ষেত্রে আমাদের আবার একজন কেস ম্যানেজার থাকে। সেই অ্যাডমিশনের সময় তার মানে A to Z ডাটাগুলি আমরা সংগ্রহ করে নিই, তার কথায় কোনো সমস্যা ছিল কিনা, কোন সমস্যায় সে বাধাগ্রস্ত হতো, তার কোনো ট্রমা আছে কিনা বা কোনো সামাজিক জীবনে কোনো বাধা আছে কিনা বা তার ভিতরে হীনমনতা আছে কিনা বা সে মানসিকভাবে অন্য কোনো কিছুর ভিতরে মানে মানসিকতার সে ওখান থেকে চেঞ্জ করার যে মানে অবস্থানটা সে কেন পারছে না, ব্যর্থতার কথায় আমরা যেটা প্রথমেই এই কেস ম্যানেজার থেকে আমরা ফাইন্ড আউট করি, তেমন কেস ম্যানেজার থেকে আমরা এটা মানে রেফার্ড করি এটা কোন ডক্টর, কোন কাউন্সিলর বা কার মাধ্যমে এটা সঠিক একটা রোগ নিরূপণের মাধ্যমে তার সাইকোলজি ট্রিটমেন্টটা দেওয়া যায়। তবে আপনার কাছ থেকে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পর্কে আমরা একটা ওভারভিউ পেয়েছি অলরেডি, যে এই প্রোগ্রামটা আসলে কেমন এবং
এই প্রোগ্রামে বেশ কয়েকজন সদস্য খুব ইম্পর্টেন্ট, সেটাও আমরা খুব গুরুত্বের সাথে জানলাম। আর এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম যে প্রমিসেসে এই কম্পোনেন্টগুলো সবগুলো আছে, যে কারণে লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামটাকে খুব, আপনি সুচারু শব্দটা ব্যবহার করেছেন, আমার খুব ভালো লেগেছে যে খুব সুচারুভাবে আসলে এই প্রোগ্রামটাকে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরে আসছি রেজাউল ভাই, আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে মোহাম্মদ রেজাউল করিমের সাথে মাদকাসক্তির চিকিৎসায় লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এই বিষয়ের উপর। রেজাউল ভাই, আপনি লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পর্কে বলতে গিয়ে একটা জায়গায় বলেছেন যে পরিবারের সাথে একটা শব্দটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু পরিবারের সঙ্গে যিনি রোগী হিসেবে এসেছেন তাদের একটা মেলবন্ধন তৈরি করা, সেই কাজটাও করে এই লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। এই জায়গাটা সম্পর্কে আরেকটু জানতে চাই। খুবই সুন্দর। আসলে যে সাফারার বা যে অ্যাডিক্ট যে ট্রিটমেন্টে আসছেন তার চিকিৎসাটা কন্টিনিউ করা সম্ভব এবং তাকে ওই আগের অবস্থানে ফেরত যাওয়াটাই সম্ভব যদি পারিবারিক একটা সহাবস্থান থাকে। আচ্ছা, পারিবারিক সহাবস্থানটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে মানুষটা সে সমস্যাগ্রস্ত থেকে ফিরে আসার জন্য ট্রিটমেন্টটা নিচ্ছে, সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটার প্রয়োজন। এখন দেখা যায় পরিবারের যে ভূমিকা বা বন্ধনগুলি, সে যখন মানে অসুস্থ অবস্থায় থাকে তখন তার পরিবারের মধ্যে একটা বিভিন্ন রকম বিচ্ছেদ থাকে। এক্ষেত্রে বাবা মার সাথে হতে পারে তার ওয়াইফের সাথে, হতে পারে বাবা মা ছাড়া ভাই বোনের সাথে বা আত্মীয় স্বজনের সাথে। এই ক্ষেত্রে একটা রিলেশন ডেভেলপের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে প্রতিটা ফ্যামিলিকে আমরা কল করি এবং ফ্যামিলিকে কল করার মাধ্যমে আমরা এডুকেশনটা কি সেটা আমরা সুচারুরূপে বুঝাই দিই এবং তাদের করণীয় কি, এই ক্ষেত্রে তাদের কি কি কাজ বা দায়িত্ব কর্তব্য আছে, তাকে কিভাবে তারা সাইকোলজি বা মেন্টালি কিভাবে সাপোর্ট দিতে পারে, তার জন্য তাকে এই ব্যাপারগুলি আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা আপডেট করি। এবং সে যখন এখান থেকে ফিরে যাওয়ার পরে ওই পরিবারে ওই বাবা মার সাথে ওই ভাই বোনের সাথে তাদের যে রিলেশনটা আছে এই ক্ষেত্রে যেন পূর্বের অবস্থান না হয়, সেক্ষেত্রে পরিবার এবং পেশেন্ট, পরিবারের অন্যান্য সদস্য এবং পেশেন্ট, তার কর্মক্ষেত্র এবং পেশেন্ট, প্রয়োজনে তার সামাজিক অবস্থানের ক্ষেত্রে এবং পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা ব্রিজ তৈরি করি, যে ব্রিজের মাধ্যমে তাদের সেই আচার আচরণ চিন্তাধারা মনোভাবগুলি খুব সহজে অনুমেয় করা যায় এবং তাকে মানসিকভাবে মানে সান্ত্বনা দেওয়া যায়, মানসিকভাবে সহযোগিতা করা যায়। তার জন্য পরিবারের ভূমিকা যথেষ্ট প্রয়োজন। এই ক্ষেত্রে যদি পরিবার তাকে সেই ভূমিকাটা না রাখতে পারে বা সেই সহযোগিতা করতে না পারে, এক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু গ্যাপ থেকেই যায় এবং একটা পেশেন্ট দেখা যায় সুস্থ হওয়ার মানসিকতা নিয়েই বের হয়, কিন্তু পারিবারিক কিছু বাধার কারণে সে আবার হয়তো রিল্যাপস করে। তা আমরা চাই না, আমাদের কারো কাম্য নয় যে এত কষ্টের মাধ্যমে এত সুন্দর পরিচালনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান তাদেরকে এত সুন্দরভাবে লাইফ ম্যানেজমেন্ট কোর্স শিখাচ্ছে, কিন্তু পরিবারের ছোটোখাটো ভুলভ্রান্তির কারণে মিসকনসেপশনের কারণে তার সুস্থতার জন্য ব্যাঘাত ঘটে। যদি প্রয়োজনও হয় সুস্থতার থেকে বেরিয়ে আসার আগেই আমরা সেই রিলেশনগুলি, সেই বাধাগুলি আমরা দূর করে তারপরে একটা পর্যায়ে তাকে ফলো আপের মাধ্যমে আসা যাওয়ার মাধ্যমে অ্যাডজাস্টের মাধ্যম করে তৈরি করে দেওয়ার সম্ভব চেষ্টা করি আমরা। আসলে দারুণ বলেছেন, কিন্তু এই পরিবারকে আসলে আপনারা নিয়ে আসেন কিভাবে? কারণ তাদের জায়গাটাতে তো নিশ্চয়ই এরকম একটা কিছু থাকে যে আমাদের বাচ্চা অসুস্থ, তো বাচ্চাকে পাঠিয়েছি, আমাদেরকে কেন ডাকছেন, আমাদেরকে আবার ট্রিটমেন্ট, মানে আমাদের কেন ট্রিটমেন্টের আওতায় আসছে? আসলে এমন একটা কথা মনে পড়ে গেল না, মানে আমার ভিতর থেকে এরকম আমরা অনেক সমস্যাগ্রস্ত সমস্যায় পড়ি বা বাধাগ্রস্ত হয়। যেমন যখন কোনো পেশেন্ট ট্রিটমেন্টে আসেন তখন আমরা যেহেতু তাদেরকে কল করি আমাদের সাথে একটু পরামর্শ করার জন্য, একটু কাউন্সিলিং করার জন্য, সেই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হয়। এক্ষেত্রে দেখা যায় অনেক নিজের আপন বাবা মা, ভাই বোন বা যারা তাদের পরিবার সংশ্লিষ্ট আছেন তারা মনে করেন আমার সন্তান, আমার ভাই সে অসুস্থ, সে মাদকাসক্ত, তার ট্রিটমেন্টের প্রয়োজন। এই ক্ষেত্রে আমাদের তো কোনো ট্রিটমেন্টের প্রয়োজন না, বা যদি সে ট্রিটমেন্টের প্রয়োজন হয় এই কারণে সে তো মানসিকভাবে অসুস্থ, তা আমরা তো মানসিকভাবে অসুস্থ না, তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর প্রয়োজন হলে তার কাউন্সিলিং প্রয়োজন, আমাদের তো কাউন্সিলিং প্রয়োজন না। এখন সার্বিক বিবেচনায় যদি একটা মানুষের চিন্তা করা যায় যে মানসিক কাউন্সিলিং তো আসলে যে কোনো সময় যে কোনো মানুষের প্রয়োজন হয়, এই ব্যাপারে আমাদের অজ্ঞতা আছে। বাংলাদেশের এখনো অনেক মানুষের ভিতরে সেই চিন্তাধারাগুলি এখনও ক্লিয়ার কনসেপ্টগুলি আসেনি যে কাউন্সিলিংটা কী জিনিস। স্বাস্থ্য যেমন একটা চিকিৎসা হয়, শারীরিক যেমন কোনো প্রবলেম হলে যেমন চিকিৎসা হয়,
মানসিক কোনো সমস্যা থাকলে অবশ্যই কাউন্সিলিংয়ের মধ্যে তার সেই সমস্যাটা দূর করা সম্ভব। এই ধারণাটা বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত হয় না। এখনও অনেকে জানে বা অনেকে আগ্রহী, যারা এই পর্যন্ত বেড়ে গেছে, তারা রেজাল্ট পাচ্ছে, বারবার আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, তাদের জিনিসগুলি আরও ইমপ্রুভ করেছে, ফ্যামিলির মধ্যে তাদের রিলেশন অনেক বিল্ড আপ করেছে, বা তারা এখন সুন্দর জীবনযাপন করতেছে, স্বামী স্ত্রী অনেক সুন্দরভাবে লাইফ লিড করতেছে। এই জিনিসগুলি অহরহ আমাদের কাছে আসে, তারা আমাদেরকে অনেক শুভেচ্ছা জানায়, আমরা অনেক প্রশংসিত হয়, আমাদের খুবই ভালো লাগে যে এই বন্ডিং, এই মানে এই সম্পর্কগুলি তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক নিরলস পরিশ্রম করতে হয়। তাদের অনেক সময় ডেকেও অনেক সময় তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না, বা সঠিক সময় তাদের বিভিন্ন রকম কাজ থাকে, কারো হয়তো জব থাকে, কারো হয়তো বিজনেস থাকে, তাদের কোনো অনুষ্ঠান থাকে, তারপরেও আমরা হাল ছাড়ি না। আসলে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ওই মাইন্ড স্টেটে নিয়ে আসতে না পারি বা ওই সমস্যাটার সমাধান দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের মানে কর্ম, আমাদের সেই ঐকান্তিক চেষ্টা, আমাদের সেই আন্তরিকতার কোনো ঘাটতি থাকে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও যাব, এটা আমরা কখনোই নিরাশ না। এটার নামই প্রমিসেস মেডিকেল লিমিটেড। চমৎকার বলেছেন আসলে যে আপনাদের ঐকান্তিক একটা প্রচেষ্টা থাকে যাতে এই পরিবারের সাথে, যে কারণ মানুষটি পরিবারে গিয়ে আসলে রিহ্যাবিলিটেট হচ্ছে, তাকে ওখানেই পুনর্বাসিত হতে হবে, কাজে ওই মানুষগুলোর সঙ্গে তার অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা সেইটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনি বলেছেন যে অ্যাডিকশন এডুকেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আসলে এই ট্রিটমেন্ট প্রসেসের, তাই না? জি জি, অবশ্যই। এডুকেশনটা আসলে যিনি অ্যাডিক্টেড আছেন তার নিজেরও যেমন এই সম্পর্কে এডুকেশন দরকার, তেমনি তার পরিবারের জানতে হবে যে অ্যাডিকশন কি, এটা আসলে কখন রোগ, এটার সঙ্গে কিভাবে ম্যানেজ করতে হয়, তার বাচ্চাকে বা তার ভাইকে বা বোনকে যে প্রসেসের ভেতর দিয়ে যেতে হচ্ছে। এখানে একটা কথা খুবই উল্লেখযোগ্য, আপনার কথা থেকে আমি টেনে নিয়ে বলতেছি যে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে শুধু সন্তান মানে পুরুষের চিকিৎসা নয়, এখানে কিন্তু আমাদের অনেক মানে বোনেরা আছে, যারা আছে মানে মেয়েদের একটা সেক্টর আছে, একই ট্রিটমেন্ট হয় পুরোপুরি, মানে পরিপূর্ণ ট্রিটমেন্ট, কিন্তু মহিলারা দ্বারাই মহিলাদের পরিমাণ, মানে গার্লস সেকশন। এখানে বলতে চাচ্ছেন যে পুরুষদের যেমন সেবা দেওয়া হয় তেমনি মহিলাদেরও সেবা দেওয়া হয়, এবং দুজনকে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়। পুরুষ এবং মহিলাদের সেক্টরটা আলাদা, ভিন্নভাবে, তাদের সবাই একই ফ্যাসিলিটির আওতায় আছে কিন্তু ভিন্নভাবে, কারোর সাথে মানে এটা পুরোপুরি টোটালি আলাদা। আর একটা জিনিস যে আসলে এই রোগটি নিয়ে যে খুব একটা সামাজিক কুসংস্কার আছে যে এই রোগ হওয়া যাবে না, রিহ্যাবিলিটেশন সেন্টারে যাওয়া যাবে না, এটা সম্পর্কে আপনি কি বলবেন আসলে আমাদের দর্শকদের? আসলে কতটুকু আসলে সত্যি? আসলে একদম সত্যি কথা বলেছেন। কিছু কিছু মানুষ তাদের ক্ষেত্রে ব্যর্থতা বা রিল্যাপস করে। এই রিল্যাপসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই শুধু এককভাবে পার্সন সে দায়ী না, হয়তো ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতি এত রেজাল্টটা দাঁড়াচ্ছে এরকম। আমি যদি ট্রায়াঙ্গেল ভাবে বলি যে ব্যক্তি, পরিবেশ, পরিস্থিতি এবং ফলাফলটা কি, এই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনেক ক্ষেত্রে দায়ী হয়ে যায়। যেমন পারিবারিক যে সহযোগিতা বা সাপোর্ট ছিল, যে সহযোগিতাগুলো প্রয়োজন ছিল, তারা সেইভাবে প্রথম স্টেজে হয়তো এগিয়ে আসে, পরবর্তী স্টেজে হয়তো তারা আর ওইভাবে সার্বিকভাবে তাকে সেই সহযোগিতাটা করতে পারছে না। এখন দেখা গেল সে সুস্থ হয়ে গেছে, বাড়ি ফিরে গেছে, এখন তার সুস্থতার মেয়াদ হয়ে গেছে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর হয়ে গেছে। এখন তার পারিবারিকভাবে, সামাজিকভাবে তার একটা কাজের দরকার, সে কোনো কিছুতে নিয়ে বিজি থাকবে বা কোনো কিছুতে সে টাইম পাস করবে। এই যে সুযোগ সুবিধাগুলি, এটা পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইভেন কি সামাজিকভাবে একটা দায়িত্ববোধ, এবং সামাজিকভাবে পরেও রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ববোধ থাকে যে তাদেরকে কিভাবে আরও বেশি আমরা পুনর্বাসন করতে পারি, তাকে আমরা কোনো ক্রিয়েটিভ কাজে নিয়োগ করতে পারি, তাকে সমাজের কাজে লাগাইতে পারি। আমরা আসলে ঠিক এটাই যে কথা বলার জায়গা পর্যন্ত আছে, কিন্তু তাদেরকে আমরা যখন রেকগনাইজ করে ফেলি, এই কারণেই তো আসলে ওই স্টিগমাটা সব ক্ষেত্রে আমাদের অনেক সময় ব্যর্থতাগুলি এসে পড়ে। যে অভিভাবকরা ওই ভয়েই বলতে চায় না যে আমার বাচ্চাটিকে আসলে রিহ্যাবিলিটেশন করিয়ে এনেছি, এই জায়গাটা নিয়ে যেমন অনেক লুকিয়ে রাখতে চায়, লজ্জা পায়, কারণ ওই রেকগনিশনটা, রিকভারিং অ্যাডিক্ট, এই রেকগনিশনটা নিয়েই তারা ভীষণভাবে লজ্জিত থাকে। এই ক্ষেত্রে আমার যেটা জিনিস, যে অ্যাডিক্টেড সে কিন্তু জানে, এবং আপনি যদি খেয়াল করেন, যদি একটা ফ্যামিলিতে একটা অ্যাডিক্ট থাকে, পুরো ফ্যামিলিটা কিন্তু কো অ্যাডিক্ট হয়ে যায়। খেয়াল করলে এই আলোচনাটা মানে আরেকটু লম্বা হবে, একটু বিরতি নিয়ে এসে তারপর এই আলোচনাটা আবার ঢুকি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন।
চলছে প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মোহাম্মদ রেজাউল করিমের সাথে মাদকাসক্তির চিকিৎসায় লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়ে। টুইস্টেড একটা টার্ম আপনি ব্যবহার করেছেন এই বিরতির আগে, যে কো অ্যাডিক্ট। আমরা সোশ্যাল স্টিগমা নিয়ে কথা বলছিলাম, যে যাদের বাড়িতে একজন অ্যাডিক্ট থাকে তারা তাকে অ্যাডিক্ট হিসেবে পরিচয় দিতে আসলে খুব কুণ্ঠা বোধ করেন, লজ্জিত বোধ করেন যে তাদের পরিবারের একজন সদস্যকে তারা ট্রিটমেন্টে দিয়েছেন। এই জায়গাটা নিয়ে একটা সোশ্যাল স্টিগমা আছে, এবং সেটা বলতে গিয়ে আপনি কো অ্যাডিক্ট শব্দটা বলেছেন। একটু বুঝিয়ে বলবেন কো অ্যাডিক্ট কেন বলছেন এবং কাদের বলছেন? থ্যাংক ইউ ম্যাডাম, আসলে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আপনি এত সুন্দরভাবে মানে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার এবং প্রমিসেস সম্পর্কে এত সুন্দর সুন্দর তথ্য জানতে চাচ্ছেন। মনে হচ্ছে যে এরকম যদি কন্টিনিউ অনুষ্ঠানটা আমি করে যাই, আমার মানে 2-4 ঘন্টা শেষ করতে পারবো না আসলে। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, খুবই ধন্যবাদ আপনাকে। তো সেই ক্ষেত্রে সোশ্যাল স্টিগমা এবং ফ্যামিলিগত একটা, যেহেতু ব্যাপারটা বুঝতে হবে যে এটা অ্যাডিকশন একটা নিরাময় অযোগ্য বাট নিয়ন্ত্রণযোগ্য একটা ডিজিজ। তো সেই ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী যেহেতু চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে সামাজিকভাবে কিছু সোশ্যাল স্টিগমা থাকবে, ফ্যামিলিতে কিছু লোক থাকে তারা এই ব্যাপারে ভীতি থাকে, তাদের একটা মান সম্মান লজ্জা বোধ কাজ করে। কিন্তু ম্যাডাম আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ফ্যামিলিতে একজন অ্যাডিক্ট আছে সে হয়তো বুঝতেছে না যে আমি একজন অ্যাডিক্ট, পরিবারের অন্য মানুষরা কিন্তু বুঝতে পারতেছে সে অ্যাডিক্ট। তার হয়তো এমন আছে যে তার বাসায় যে দারোয়ান পিয়ন কাজের বুয়া আছে, সেও কিন্তু জানে আমার স্যার আমার বস সে কিছু একটা কাজে নিয়োজিত আছে, আমি আর মেনশন করলাম না, কারণ তাকে দিয়ে তার জিনিসপত্রগুলি সে আনা নেওয়া করতেছে, বা সে হয়তো বা অনলাইনে অর্ডার করে আনতেছে, মানে তার জন্য এগুলি ওপেন। কিন্তু সে নিজেকে পরিচয় দিতে পারতেছে না, বা সেখান থেকে সে রিকভার করবে, সুস্থ জীবনে ফিরে আসবে। এই ক্ষেত্রে তার একটা নিজের থেকে বাধা, পরিবারের একটা বাধা, যে মানুষ যদি জেনে ফেলে। আসলে মানুষ তো কিন্তু অনেক আগেই জেনে ফেলছে, এখন নতুন করে জানার আর কিছুই নেই, বরঞ্চ নতুন করে না জানার কারণে সে একই অপরাধ বারবার করার সুযোগটা পেয়ে যাচ্ছে। আর একটা জিনিস বলছেন যেটা হলো গিয়া কো অ্যাডিকশন। একটা ফ্যামিলিতে যখন এক বা একাধিক অ্যাডিক্ট থাকে, আমি অনেক ফ্যামিলি দেখছি যে 2 ভাই 4 ভাই 3 ভাই আছে, 2 ভাই আছে, 2 ভাই অ্যাডিক্ট, এবং ওই ফ্যামিলির জ্বালা যন্ত্রণা কষ্ট ওটা শুধু ওই ফ্যামিলি বুঝে, অন্য ফ্যামিলি বা অন্য যারা রিলেটিভস বা অন্য যারা মানুষজন আছে তারা কেউ ফিল করে না যে তারা কতটুকু সাফার। এবং তারা যে ওই অ্যাডিকশনের ওই পার্সনের জন্য তারা যে কো অ্যাডিক্ট হয়ে গেছে, তাদের চিন্তা চেতনা, মনোভাব, দৃষ্টিভঙ্গি, চারিত্রিক, আচরণিক, নৈতিক, আধ্যাত্মিক প্রতিটা সেক্টরে আমি যদি বলি যে তারাও একটা অ্যাডিক্টের আচরণ করতেছে, অ্যাডিক্টের চিন্তা ভাবনা করতেছে। একটা অ্যাডিক্ট খেয়ে অ্যাডিক্ট হয়েছে, কিন্তু ওনারা না খেয়েই এখন অ্যাডিক্টের আচরণ করতেছে। এই জিনিসটাই হলো কো অ্যাডিক্টের সবচেয়ে বড় সমস্যা। মানে এই যে যিনি অ্যাডিক্ট আছেন একটা পরিবারে, তার সঙ্গে যারা পরিবারে এক্সিস্ট করছেন তারা সবাই অ্যাকচুয়ালি কোনো না কোনো ডিস্টার্বড বিহেভিয়ার তারা করছে, সে নিজেও বুঝতেছে না যে আমার হয়তো আদার পারসন যখন সে বাইরের কোনো মানুষের সাথে যায় বা অন্য কোনো মানুষের বা অন্য কোনো পরিবেশে যায়, তখন সেই জিনিসগুলি অন্য মানুষ ফিল করে বা বুঝে বা দেখে, কিন্তু তারা কিন্তু কারণ একটাই কারণ, সে তো তার ওই অ্যাডিক্ট পারসনের কারণে সে কো অ্যাডিক্ট হয়ে গেছে। ওই এক কথাই বললাম যেটা, তারা খেয়ে ইউজ করে অ্যাডিক্ট, আর তার সংস্পর্শে থেকেই তারা হইছে কো অ্যাডিক্ট, তাদেরকে বলা হচ্ছে কো অ্যাডিক্ট, কারণ তারাও ভীষণ সাফারিং এর ভিতর দিয়ে অবশ্যই। ওকে, এবং এই কারণেই আপনি যে এই যে পারিবারিক সহাবস্থানের কথা বলেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু এরা কো অ্যাডিক্ট থাকে, এদের মধ্যেও কিছু আচরণ থাকে যে আচরণগুলো স্বাভাবিক নয়, তারা তো আর ট্রিটমেন্টের আওতায় আসছে না, সেন্টারে ভর্তি হচ্ছেন না, সেন্টারে ভর্তি হচ্ছেন একজন অ্যাডিক্ট, জি, তো তার সেখানে চিকিৎসা হচ্ছে। কিন্তু কো অ্যাডিক্ট কেউ তো আসলে তাহলে একটা চিকিৎসার নিতে হবে। এই ক্ষেত্রে ম্যাডাম আমি বলবো যে যারা কাউন্সিলিং বা আমাদেরকে চিকিৎসা পরবর্তী তাদেরকে যে পুনর্বাসনের যে ব্যাপারগুলি আছে, তারা এটা চিন্তা করছে না আমি তো একজন তার কারণে কো অ্যাডিক্ট হয়ে গেলাম, আমি যেহেতু তাদের কারণে তাদের প্রভাবিত হয়ে তাদের মাধ্যমে বিভিন্নভাবে আমি যেহেতু কো অ্যাডিক্ট, তার চিকিৎসা হচ্ছে, চলছে, ইন ফিউচারে ফলো আপও হবে, বাট আমার অবস্থান তো চেঞ্জ হওয়ার কিছুই নাই এখানে। তা আমার অবস্থান যদি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই বিশেষজ্ঞর মাধ্যমে, এই বিশেষজ্ঞ টিমের মাধ্যমে তার সে সহযোগিতাগুলি নেওয়া উচিত। এখানে তো তার সহযোগিতা নেওয়ার জন্য তাকে তো ফ্রি কাউন্সিলিং আমরা করতেছি, তার ক্ষেত্রে তো কোনো রকমের চার্জ নাই যে এখানে আসলে তাকে চার্জ ধরা হবে, তাকে পরামর্শের মাধ্যমে কোনো রকম ফি ধরা হবে। এটা তো আমরা ওপেন করি, আমরা ফ্রি কাউন্সিলিং সবসময় আমাদের দরজা খোলা প্রমিসেস মেডিকেল লিমিটেড। আমরা মনে করি আমাদের যদি কেউ কোনো উপকৃত হয় বা তারা যদি কোনো হেল্প আশা করে, আমাদের দরজা অলওয়েজ খোলা থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চমৎকার বলেছেন। তো আপনার কাছ থেকে আরেকটা জিনিসও আসলো, সেটা হচ্ছে যে
পরবর্তী সেবা মানে রিকভারির পরে যেটা সার্ভিস সেটার কথা আপনি বললেন। ধন্যবাদ ম্যাডাম, আবারও ধন্যবাদ দিয়ে এই কারণে প্রতিটা স্টেপ এত সুন্দরভাবে আগাচ্ছেন আপনি, যে একটার পর একটা আপনি সিরিয়াল মেনটেন করে মানে আগাচ্ছেন, এই জন্য আপনাকে আবার ধন্যবাদ। চিকিৎসা পরবর্তী একটা ব্যাপার হয়ে অবশ্যই দাঁড়ায়, সেটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট অবস্থায় যদি পার্ট এ হয় তাহলে তার চিকিৎসা পরবর্তীতে পার্ট বি, যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেম ইন হাউসে থাকা অবস্থায় এটা হলো ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টটা হলো তার জন্য ফলো আপ। এই ফলো আপে কন্টিনিউ আমাদের সাথে টাচে থাকার জন্য, তার ট্রিটমেন্ট কার্যক্রমকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার সেই মানসিকতাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রমিসেসের রয়েছে বিশাল একটি সাপোর্ট স্ট্রাকচার গ্রুপ। যে গ্রুপের সদস্য এই প্রমিসেসের রিকভারি, যারা এখানে একসময় ট্রিটমেন্ট নিয়েছেন, আপাতত তারা সেই ট্রিটমেন্ট নেওয়ার পরে কেউ 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত সুস্থ আছেন, তাদেরকে সাহায্য করার জন্য লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতা করার জন্যই প্রমিসেসের একটা বিশাল লাইফ ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমে তারা যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন, কেউ হয়তো পিয়ার কাউন্সিলর হয়েছেন, কেউ হয়তো অ্যাডিকশন কাউন্সিলর হয়েছেন, বিভিন্নভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক তার নিজস্ব প্রতিষ্ঠান, তার মাদার রিহেবকে সাহায্য করার জন্য পরবর্তী যারা এখান থেকে বেরিয়ে আসছে তাদেরকে বিশাল একটা মানসিক সাপোর্ট দান করেন, এবং এই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আউটিংয়ে নিয়ে যান, বিভিন্ন গেমসের আয়োজন করেন, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেন, কিংবা মানে স্পোর্টসের আয়োজন করেন, বিভিন্ন জায়গা পরিদর্শনের আয়োজন করেন। এই যে তাদেরকে মানসিকভাবে যে মেন্টাল সাপোর্ট, যে আমরা একা, আপনি না, আমরা সবাই গতি, আমি একা পারি না, আমরা সবাই মিলে পারি, আই ক্যান্ট বাট উই ক্যান। আমাদের এই জিনিসটা, এই চিকিৎসাটা হলো দলগতভাবে চিকিৎসা, একে অপরের হাত ধরে আমরা এই চিকিৎসাটা করতে পারি, একে অপরের সহযোগিতার মাধ্যমে চিকিৎসাটা করতে পারি। সেই ক্ষেত্রে যে আগানো ব্যক্তি, যে সিনিয়র, সে জুনিয়রকে সাহায্য করতে পারে, যে জুনিয়র সে সিনিয়রকে মনে করিয়ে দিতে পারে যে একসময় আপনারও অবস্থান আমার মতোই ছিল, আর যে সিনিয়র সে জুনিয়র থেকে শিখে আমি যদি একটা ভুল করি তাহলে আমার অবস্থা ঠিক তার অবস্থানে চলে যেতে পারে। এই জিনিসগুলি চিন্তাধারার মাধ্যমে একে অপরের মধ্যে যে রিলেশন যে বিল্ড আপ হয়, সেই ক্ষেত্রে চমৎকার একটা রিলেশন হয়, যেটা আমার মনে হয় যে কোনো আত্মীয় স্বজন যদি তুলনা করে আমার মনে হয় তাদের চেয়ে সম্পর্কটা অনেক গভীর হয়, মানে আত্মার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আত্মার সম্পর্ক। এবং এখানে আসলে যে জিনিসটা আমাদের আলোচনা থেকেই উঠে এসেছে, যে এই যে যারা রিকভারিং অ্যাডিক্ট হিসেবে আছে তারা যেভাবে এই সাপোর্টটা দিতে পারে, এটা আসলে আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে তারা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তারপরে একদম ঠিক বলছেন। আসলে যে ব্যক্তি সাপের কামড় খায়, মানে ছোবল খায়, সেই জানে সাপের বিষের প্যারাটা কি। এখন একটা নন এডিক্ট বা কোনো রকমের অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু ওই অ্যাডিক্ট, রিকভারিং অ্যাডিক্ট যেভাবে ফিল করবে, যেভাবে তাকে সে সাজেস্ট করবে, যেভাবে তাকে বুঝাবে, একটা অন্য মানুষ তাকে ঠিক ওই অবস্থান থেকে বুঝাইতে পারে। হয়তো বুঝাইতে পারবে পুঁথিগত কিছু বিদ্যা দিয়ে বা অন্য কিছু অভিজ্ঞতা দিয়ে বুঝাতে পারবে, কিন্তু এই রিকভারিং অ্যাডিক্টের যে এক্সপিরিয়েন্স, এটা আমি মনে করি এটার তুলনা হয় না, এবং এটা এত বেশি কার্যকরী। নিজের লাইফের সাথে যখন সে নিজেকে কম্পেয়ার করে দেখে যে আমার লাইফটাই হলো তার লাইফ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং এখানে আসলে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়। হ্যাঁ, শিক্ষাটা আবার মানে আমার ওই প্র্যাকটিসটা যদি আমার হারিয়ে যেতে থাকে, তাদের মাধ্যমে আবার ওই প্র্যাকটিসটা কন্টিনিউ করা সহজ হয় এবং ওই অনুভূতিটা পাওয়া যায় যে এই মানুষগুলি আমাকে কখনো জাজ করবে না, বিশ্বাস থাকে, এই মানুষগুলি আমাকে হারিয়ে যেতে দেবে না। সহযোগিতা, সহমর্মিতা এবং সহভাগিতা, এই তিনটার সমন্বয়ে কিন্তু একজন রিকভারি। সহযোগিতা, সহমর্মিতা এবং সহভাগিতা, এই তিনটার ক্রস এত সহজেই একে অপরের সাথে করতে পারে, আমার মনে হয় বিশাল একটা শক্তি, পাওয়ার, ভীষণ পাওয়ারফুল। এটাই হচ্ছে গ্রুপের পাওয়ার। এই গ্রুপটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে তৈরি হয়, এবং সাপোর্ট স্ট্রাকচারের কথা যেটা বললেন, সাপোর্ট স্ট্রাকচার অ্যাকচুয়ালি ওই পাওয়ারটাই অফার করতে থাকে অলওয়েজ। হ্যাঁ, সেই জন্য আমি দেখেছি যে বিভিন্ন সময় অনেক দিন পরও আসলে যারা ট্রিটমেন্ট নিয়ে গেছে তারা সেন্টারের টাচে থাকে। জি, হ্যাঁ, এটা খুব চমৎকার একটা দিক। আরেকটা বিরতির সময় হয়ে এলো, তারপর এসে আবার কথা হচ্ছে। দর্শক, বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, আজ কথা হচ্ছে মাদকাসক্তির চিকিৎসায় লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই বিষয়ের উপর।
প্রমিসেস মেডিকেল লিমিটেডের প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং অ্যাডিকশন কাউন্সিলর মোহাম্মদ রেজাউল করিমের সাথে। আমি অনেক অভিভাবকদের মধ্যে দেখি যে তারা তাদের যে পরিবারের সদস্যকে রিহ্যাবিলিটেশনে দিয়েছেন, হয়তো একটা লম্বা সময় তারা চিকিৎসা করেছে, তারপর ফিরিয়ে নেওয়ার পর ওনাদের খুব প্রত্যাশা কাজ করে যে এখনই সে খুব দ্রুতই সে আবার পূর্ণ উদ্যমে সব কাজ শুরু করে দেবে। মানে যেমন সে হয়তো পড়ালেখা থেকে অনেক দিন দূরে, সে হয়তো আবার তাড়াতাড়ি করে পড়াশোনা শুরু করে ফেলবে, কিংবা সে কোনো না কোনো কাজের সাথে নিজেকে একাত্ম করে ফেলবে, মানে প্রোডাক্টিভ লাইফ যেটাকে বলে সেটা সে খুব দ্রুতই শুরু করে ফেলবে, কারণ অলরেডি অনেকদিন ট্রিটমেন্ট হয়েছে, এখন সে সুস্থ। তো ওই প্রত্যাশাটা কাজ করে। এই জায়গাটা সম্পর্কে আসলে থিওরি কি বলে? একজন রোগী কি 6 মাস ট্রিটমেন্ট করার পর ফিরে গিয়েই কাজে জয়েন করার মতো উপযোগী থাকেন? না, কখনোই না। এই 4-6 মাস ট্রিটমেন্টে যথেষ্ট না। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড এটা ট্রিটমেন্ট প্রসেসে আসেন, তাহলে এটা ট্রিটমেন্ট প্রসেসটা শেষ হয় 18 থেকে 24 মাস পর, একটা লং টাইম। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থান, পরিবেশ, পরিস্থিতি, আর্থিক, সাংস্কৃতিক টোটালি ব্যাপারটা যদি মিলে, তারা তখন তাকে কম্পেয়ার করে যে পিছানো মানুষগুলি আগানো মানুষগুলোর সাথে পারছে না কেন, বা হচ্ছে না কেন, যাচ্ছে না কেন, করছে না কেন। এই যে প্রেশারটা, এটা তাকে নানাভাবে প্রেশারিস্ট করে, এবং এটা সে এই লোডগুলি সে নিতে পারে না। এবং সে দেখা গেছে যে দীর্ঘ অ্যাডিকশনে থাকার জন্য 5-10 বছর, 15-20 বছরও হইতে পারে, সে অনেক কিছুতে পিছানো মানুষ। যে লেখাপড়া করতো সে লেখাপড়া করে না, এখন পরিবার থেকে যাচ্ছে যে তাকে এখানে থাকা অবস্থায় বা এখান থেকে বের হয়ে তাকে পরীক্ষা দিতে হবে, তাকে এই জায়গাটায় পাস করতে হবে, তাকে এই জায়গাটায় জব করতে হবে, তাকে তার বাবার সাথে বিজনেস করতে হবে, তাকে এখনই বিদেশ যেতে হবে। আরও অনেকে আছে এরকম যে এখান থেকে বের করে এখন দেখা গেছে যে রেডিমেড তাকে একটা বিয়ে করে দিয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় সমস্যাটা কি, যে পার্সন এই 5, 10, 15, 20 বছর যে নিজের মানসিক লোড নেওয়ার ক্ষমতা ছিল না, তাকে আরেকটা দ্বিতীয় একটা মানুষ এনে দিচ্ছে যে তার মানসিক মানে লোড বৃদ্ধি করার জন্য, যে তাকে তো সাপোর্ট দিতেই পারবে না, বরঞ্চ তার লোড এসে লোড হয়ে সে আবার হয়তো রিল্যাপস করতেই পারে। এখন দেখা যায় চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে তার কিন্তু এক্সপিরিয়েন্স লুজার, লস, পড়ালেখা ব্রেনে কাজ করে না, পারফরমেন্স দেখাতে পারছিল না। এখন এই ক্ষেত্রে অবশ্যই তাকে শারীরিক, মানসিক তাকে সেই ফিটনেস অবশ্যই আছে কিনা, মেন্টালি সে গ্রোথ আছে কিনা, সে মানসিক লোড নিতে পারবে কিনা। দেখা গেল একজন বাবা তাকে নিয়ে অফিসে জয়েন করে দিল, একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসাই দিল, তার লোড নেওয়ার ক্ষমতা 4 ঘন্টা, সে নয় বাড়তি লোড নিল আরো 6 ঘন্টা। এখন যদি তাকে ওভারটাইম দেওয়া হয়, তার পক্ষে এই লোড নেওয়া সম্ভব না। কিন্তু সে যদি এটা না করতে পারতেছে না, ফিরে আসতে পারতেছে না, ফিরে আসতে গেলে ফ্যামিলির সাপোর্ট পাচ্ছে না, ফ্যামিলির সাথে অনেক রকমের তার কথাবার্তা, কোন্দল, অনেক রকমের ঝগড়াঝাটি, অশান্তি তৈরি হচ্ছে। ওয়াইফের যে চাহিদা থাকে হয়তো বা সেই ক্ষেত্রে সেই চাহিদা পূরণ করতে পারছে না, ওয়াইফের সাথে, ভাই বোনের সাথে যে লেনদেন থাকে সেই লেনদেনগুলি ক্লিয়ার করতে পারছে না, আর্থিক অনেক জায়গায় সমস্যা থাকে, সেই সমস্যাগুলি এখনই সমাধান দিতে পারছে না। কারণ সে যখন ওই সময়টায় ওই পিরিয়ডে অনেকের সাথে লেনদেন করেছেন, অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে ডিউ হয়ে গেছেন, অনেকে টাকা পয়সা লোন করেছেন, টাকা পয়সাগুলি শোধ করতে পারে নাই, অনেক রকমের ধ্বংসাত্মক কাজ করেছেন, ওই জিনিসগুলি রিটার্ন করতে পারে নাই। এখন এখান থেকে বেরিয়ে আসে সে 10 বছর, 15 বছর, 20 বছর পারেনি। এখন তাকে যদি 6 মাস পরে তাকে এই ডিমান্ডগুলি করা হয়, উল্টা যদি তাকে মেন্টাল সাপোর্ট না দেওয়া হয়, তো তার জন্য আসলে একটা মানে ভয়ানক একটা অবস্থা তৈরি হয়। যে ভয়ানক অবস্থার সাথে তৈরি হওয়ার পরে আমাদের কাছে অনেকে ফিরে আসে। দেখা গেল এখানে সাপোর্টটা আসলে কিভাবে দেওয়া, এখানে মেন সাপোর্টটাই দরকার, মেন্টাল সাপোর্ট। একটা ওয়াইফ যদি বলে যে তোমার এখন কোনো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করার প্রয়োজন নেই, তোমার ফার্স্ট কাজ হলো ফার্স্ট থিং ফার্স্ট, তুমি আগে সুস্থ থাকো, নিজেকে রিকভার রাখো, সুস্থ রাখো, তারপরে একটা পর্যায়ে তুমি পেশাগত যাবে। রিজিকের মালিক আল্লাহ, তাকে তো রিজিক নিয়ে এখন প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। যে সেই ক্ষেত্রে যদি বাবা মা, যার ভাই বোন বা যারা আছেন, তারা যদি তাকে এইভাবে তাকে মেন্টাল সাপোর্ট দিতে পারেন যে আমরা ভাই, আমি তোমার বাবা, তোমার হাত খরচ আমি চালাবো, এইটা যে একটা মানুষের জন্য কত বড় মানে মানসিক শক্তি, যে বাবা বলতেছে তোমার হাত খরচ আমি চালাবো, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ভালো থাকো খালি। আসলে ওই ব্যক্তি কখনোই চাবে না যে সারা জীবন বাবার উপরে চলবে, মায়ের উপরে চলবে। তারও একটা রিয়েলাইজেশন থাকে, তারও একটা চিন্তা ভাবনা থাকে যে আমি অনেক পিছিয়ে পড়া মানুষ, যে শেয়ারটা হয়তো পরিবারের সাথে করতে পারে না, এটা আমাদের সাথে করে। অ্যাডিকশন কাউন্সিলর হিসেবে আমি এরকম অনেকের দুঃখ কষ্ট শুনছি, যারা এরকম বলে ভাই এটার পরিত্রাণের উপায় কি। তা আমি জাস্ট বলছি যে ভাই সবুরে মেওয়া ফলে, জাস্ট ওয়েট,
একটু ধৈর্য ধরো, এই রেজাল্ট ফিরে আসবে। কিন্তু দেখা গেছে এমন কিছু প্রেসারাইজের কারণে তারা ওই সময়টা আমাদের কাছে ফিরেও আসার সুযোগ পায় না, অ্যাজ এ রেজাল্ট না পেরে তারা আবার বিপদগামী হয়, আগের অবস্থানে চলে যায়, তারা রিল্যাপস করে। আমার মোটেই কাম্য না। আমার পরিবারের প্রতি, সমাজের প্রতি, মা বাবা ভাই বোনের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এরা যারা ট্রিটমেন্ট নিয়ে বেরোচ্ছে, বিশেষ করে লাইফ ম্যানেজমেন্ট কোর্স, তাদেরকে কমপক্ষে মেন্টালিভাবে মানসিক শক্তি দান করেন। আপনার এখনই কিছু করার প্রয়োজন নেই, তার কাজ তাই সে নিজেই করবে, তার দায়িত্ব সে দায়িত্ব নিজেই বহন করতে পারবে। কিন্তু একটা সার্টেন সময় তাকে সে সুযোগটা দিয়ে দেখেন, জীবনে তো অনেক কিছু করেছেন তার জন্য, আর ট্রিটমেন্টের পর কিছু দায়িত্ব তো থেকেই যায়, সেই কাজটা একটু মেন্টালি সাপোর্ট দিয়ে উৎসাহিত করে আগেই দিয়ে নিয়ে যান, দেখবেন এক পর্যায়ে। আমি একটা কথা বলি ম্যাডাম, যারা অ্যাডিকশনে থাকে, এটা আমরা রিয়েলাইজ করি, এরা সবাই ভালোবাসার কাঙ্গাল থাকে। এদেরকে আপনি ভালোবাসা দেন, বিনিময়ে আপনাকে উজাড় করে সব দিয়ে দিবে, খালি ভালোবাসাটাই ওরা আশা করে, ওরা একটু সম্মান আশা করে, পরিবারের কাছে একটু মায়া, একটু ভালোবাসা আশা করে। এই সম্মান, মায়া, ভালোবাসাটা যদি আপনার সবার পক্ষ থেকে ফিরে আসে, একটা মাদকাসক্ত সুস্থ হওয়ার জন্য তার আর কোনো প্রয়োজন পড়ে না, সে মাস্ট ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। তো এই সহযোগিতার সাপোর্টগুলি আমি প্রত্যেকটি পরিবারের কাছে, প্রতিটি বাবা মার কাছে, প্রতিটি ভাই বোনের কাছে, বিশেষ করে যারা বিবাহিত ম্যারিড পারসন, তাদের ওয়াইফের কাছে আশা করব আপনারা ধৈর্য ধরেন, তাদেরকে সুযোগটা দেন। অচিরেই তারা তো ফিরে এসেছে এবং তারা সুস্থ জীবনের মাধ্যমে আপনার পরিবারের দায়িত্ব অবশ্যই তারা বহন করতে মানসিকতা তারা নিয়ে প্রস্তুত হচ্ছে। একটু সময় তাদেরকে যদি আপনার দয়া করে, মায়া করে, ভালোবেসে দিতে পারেন, আপনি কামিয়াব বা আপনি সাকসেসফুল হবেন। এটা আপনারই জীবন, আপনার সাথেই থাকবে। এইটাই শেখানো হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট কোর্সে। চমৎকার আপনি রিকোয়েস্ট করেছেন এবং এটা খুব সুন্দর একটা মেসেজ গেল আমাদের দর্শকদের জন্য। বিপরীতে আরেকটা দিক আছে, সেটি হচ্ছে যে এই যে চলে যাওয়ার পর যারা পেশেন্ট, রিকভারিং অ্যাডিক্ট এখন, তো তাদের ভিতরে কিন্তু একটা হতাশা দেখা দেয়। হয়তো তার চারপাশের মানুষ তাকে কিছু বলছে না, স্বাভাবিক, মানে আপনি যে সাপোর্টের কথা বললেন, এই সাপোর্ট হয়তো তাকে দেওয়া হয়েছে, কিন্তু সে নিজে একটা হতাশার মধ্যে পড়ে যায় যে আমার তো এখন কোনো কাজ নেই, আমার তো এখন আর পড়াশোনা নেই, আমার তো বন্ধু বান্ধব আগের বন্ধুরাও নেই, তাহলে আমি এখন কি করব? এই যে একটা হতাশার সময় তার শুরু হয়, এই জায়গাটাতে কিভাবে আপনারা তাকে সাহায্য দেন? অবশ্যই এখান দিয়ে বেরিয়ে আসলেই যে সবাই একদম সাজানো বাগান ফিরে পাবে, এটা আশা করা ওটা ঠিক না। তাকে চিন্তা করতে হবে, আমি যে সাজানো বাগানটা ভেঙে আসছি, ওই সাজানো বাগানটা রিপেয়ার করার জন্য আমি আবার ফেরত যাচ্ছি। বাগানটা তৈরি করার জন্য আমাকে সেই সময়টা নিতে হবে হাতে। এবং এই ক্ষেত্রে তাদের যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, যে জিনিসগুলি আছে, এটা পরিবারের সাথে শেয়ার করা উচিত, পরিবারের সাথে সেই সম্পর্কটা তৈরি করা উচিত। এখন তো যখন তারা না পারে, অসহায় হয়ে আমাদের কাছে ফিরে আসে, আমরা মেন্টালি ভাবে তাদেরকে সহযোগিতা। হতাশাটা আসলে শুধু পরিবারেরই থাকে তা না, ওনার নিজেকেও আমি খুব উনি তো অলওয়েজ গিল্ট ফিল ভাই, উনি সব সময় আত্মকরুণায়, আত্মকষ্টে, আত্মতুষ্টিতে, আত্মভাবে সে নিজেকে এত ছোট মনে করতেছে, নিজেকে এত ব্যর্থ মনে করতেছে, যেদিকে চারিদিকে তাকায় যে তার ছোট ভাই আজকে মানে একটা জায়গায় প্রতিষ্ঠিত জব করতেছে, বিজনেস করতেছে, তার ছোট ভাই বিয়ে শাদী করে ঘর সংসার করতেছে, সে বড় ভাই, তার ভিতরে মানসিক কষ্টটা এটা কি আর অন্য কেউ বুঝতেছে? ছোট ভাই বাবাকে এনে, মাকে এনে গিফট দিচ্ছে, সে তার কাছ থেকে আবার চেয়ে নিচ্ছে। যদি সে ওই ছোট ভাইয়ের কাছে নাই হইলো, ছোট ভাই যেটা করতেছে সেই দায়িত্বটা তো তার ছিল, এটা চোখের সামনে সে দেখতেছে। তার যে কষ্টটা, এই কষ্টটা পরিবারের সবাই রিয়েলাইজ করা উচিত। সে যে ফিল করে না তা না, সে কিন্তু ফিল করে, অনেক কষ্ট পায়, কিন্তু ওই কষ্টের মধ্যে একটু সান্ত্বনা, একটু সাহস, একটু সহযোগিতা তাকে অনেক স্ট্রং করতে শেখাবে। সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এবং এই কম্পিটিশনের যুগে সে কিছু না কিছু নিজেকে তৈরি করতে পারবে। এবং আমি একটা বলি, যারা অ্যাডিকশনে গেছে বা অ্যাডিকশন থেকে ফিরে আসতেছে, হয়তো আপনাদের বিশ্বাস হবে কি না, অ্যাডিকশনে যারা যায় তারা নর্মাল স্টেজের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট। তাদের কর্মদক্ষতা, তাদের মানসিক স্পিরিট অন্য যে কোনো 10টা মানুষের, তাদের কোয়ালিটি, তাদের এক্সপিরিয়েন্স, তারা অনেক ক্লেভার, অনেক ট্যালেন্ট। সো তাদেরকে একটু সময় দিয়ে দেখেন, তারাই জয় করবে আগামীর বাংলাদেশ। শিওর থাকেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং সেই প্রত্যাশা আমাদের দর্শকদের কাছে রইল, যাদের প্রয়োজন এরকম কিছু সাহায্য তারা খুঁজছেন, তাদের জন্য আমাদের এই কথাগুলো হয়তো অনেক ইন্সপায়ারিং। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।